তেকে বউ করে ঘরে নিয়ে আসে। তে খুব লক্ষ্মী মেয়ে, সংসারের যাবতীয় কাজে সে পারদর্শী, কিন্তু তেমন স্মার্ট না কথাবার্তা কিংবা চলাফেরায়। এই কারণে তেকে জাংকুকের খুব একটা ভালো লাগে না। তেকে বিয়ে করার পর থেকে কখনো তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি জাংকুক, সবসময় শুধু অবহেলাই করে গেছে প্রতিনিয়ত। কিন্তু তে কখনোই এই নিয়ে অভিযোগ করতো না, হয়তো নীরবে কাঁদতো একা একা। জাংকুক অফিস থেকে দেরি করে বাসায় ফিরতো, সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিত। জাংকুক মাঝরাতে বাসায় ফিরে দেখতো তে জাংকুকের জন্য রাত জেগে না খেয়ে বসে অপেক্ষা করছে। জাংকুক দেরিতে বাসায় গেলেও তে কখনোই এই নিয়ে কিছু বলতো না, চুপচাপ খাবার টেবিলে খাবার দিত, আর জাংকুকটা স্বার্থপরের মতো গিলতে থাকতো। কখনো জিজ্ঞেস করেনি তে খেয়েছে কিনা। এভাবে চলতে থাকলো তে আর জাংকুকের সংসার। এদিকে জাংকুকের মা বাবার কাছে তে তাদের মেয়ের মতো, তে ছাড়া তারা কিছুই বোঝে না, তেকে তারা মা বলে ডাকে। জাংকুক ভাবতো হয়তো তে জাংকুকের বিষয়ে তার মায়ের কাছে নালিশ দেবে, কিন্তু না, কখনো কোনো অভিযোগ নেই জাংকুকের প্রতি তার। এত অবহেলার পরও তে কখনোই জাংকুকের প্রতি কিংবা জাংকুকের মা বাবার প্রতি অযত্নের কমতি করেনি, বরং আগলে রেখেছে খুব যত্নে। এভাবে বেশ কিছুদিন যেতে লাগলো। এদিকে অফিসে এক নতুন মেয়ে জয়েন করেছে, ওর নাম লিজা। দেখতে খুব স্মার্ট, কথাবার্তাতে আরো বেশি স্মার্ট। লিজাকে দেখতে জাংকুকের খুব ভালো লাগলো, ঠিক যেমন মেয়ে জাংকুকের পছন্দ, লিজা ঠিক তেমনই। জাংকুক ভুলে গেল সে একজন বিবাহিত পুরুষ। শুরু হলো জাংকুকের ভুল পথে এগিয়ে যাওয়া। লিজাকে সবসময় ফলো করা শুরু করলো জাংকুক। মোট কথা, যেভাবে হোক লিজার সাথে জাংকুককে ভাব জমাতেই হবে। জাংকুক শুধু সুযোগ খুঁজছিল কি করে লিজার সাথে কথা বলা যায়। জাংকুক ঠিক করলো অফিস থেকে বের হয়ে লিজার সাথে কথা বলবে, এটাই উপযুক্ত সময় হবে কথা বলার। যে কথা সেই কাজ। অফিস থেকে বের হয়ে জাংকুক লিজার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে আর খেয়াল করতে থাকে লিজা কখন বের হয়। জাংকুক হঠাৎ দেখে লিজা অফিস থেকে বের হয়ে সোজা জাংকুকের দিকে আসছে। লিজাকে দেখে খুব ভদ্রভাবে সালাম দিল জাংকুক। জাংকুক বলল, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। লিজা মিষ্টি হাসি দিয়ে বলল, আর কিছু বলবেন ভাইয়া? জাংকুক একটু অভিমানী স্বরে বলল, আপনি আমাকে ভাইয়া বলে কেন ডাকছেন? আমরা তো একই বয়সের, তাই আপনি আমার নাম ধরেই ডাকতে পারেন। লিজা হেসে বলল, জি আচ্ছা। জাংকুক এবার ফ্ল্যাট করে বলল, আর অনেক কিছু বলার আছে, কিন্তু সব কথা এত অল্প সময়ের মধ্যে কি করে বলি? আপনার কি সময় হবে? আজকে তো সময় দিতে পারবো না, বাসায় অনেক কাজ। আপনি চাইলে কালকে অফিসে লাঞ্চের পর কথা হবে। জাংকুক খুব আনন্দিত হয়ে বলল, জি আচ্ছা, তাহলে কাল লাঞ্চের পর আমরা কথা বলবো। জি অবশ্যই। একথা বলে লিজা একটা রিক্সা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলো, আর জাংকুক আনন্দিত মনে সেই স্থান ত্যাগ করলো আর সোজা তার সেই বন্ধুর সাথে আড্ডায় চলে গেল। হঠাৎ করে তের কল আসলো জাংকুকের ফোনে। ফোনটা রিসিভ করে জাংকুক বিরক্তির স্বরে বলল, অসময়ে কেন কল করছো? কি সমস্যা কি? তে আবেগী কণ্ঠে বলল, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, প্রচন্ড মাথা ব্যথা। আপনি কি আজ একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন? জাংকুক আবারও বিরক্তি নিয়ে বলল, মাথা ব্যথা তো আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? ওষুধ খাও, এমনিতেই মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আর আমি এখন ব্যস্ত আছি, রাখলাম। এই কথা বলে লাইন কেটে দিল জাংকুক, আবার বন্ধুদের সাথে আড্ডায় মেতে রইল। ওদিকে তে তীব্র কষ্ট বুকে নিয়ে নীরব কান্নায় বালিশ ভিজিয়ে একাকার করছে। মাঝরাতে বন্ধুদের সাথে আড্ডা শেষে বাসায় ফিরে জাংকুক দেখে তে একপাশে চুপচাপ শুয়ে আছে। আজও তে জাংকুকের অপেক্ষায় না খেয়ে বসে আছে। জাংকুক ওয়াশরুমে যাওয়ার আগে খাবার টেবিলে তেকে খাবার দিতে বলল। জাংকুক মনে মনে ভাবতে লাগলো, আমি যেন দিন দিন কেমন অমানসিক আচরণ করছি তের সাথে। তে কোনো আপত্তি না করে টেবিলে খাবার দিল। জাংকুক ওয়াশরুম থেকে বের হয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। জাংকুক খেয়াল করলো তের চোখ অনেকটা ফুলে লাল হয়ে গেছে। জাংকুক তখন উপহাসের স্বরে তেকে বলল, বাহ, এত ঘুম চোখে? ঘুমাতে ঘুমাতে চোখ ফুলিয়ে ফেলা হয়েছে। তে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। জাংকুক খাওয়া শেষ করে প্রতিদিনের মতো শোয়ার ঘরে চলে গেল।
একটা বারের জন্য তেকে জিজ্ঞাসা করলো না ও রাতে কিছু খেয়েছে কিনা। একটু পর তেও শোয়ার ঘরে এসে শুয়ে পড়লো না খেয়ে। জাংকুক তের দিকে কোনো খেয়াল না করে শুয়ে ঘুমিয়ে পড়লো। আর তে সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল কেঁদে কেঁদে। পরের দিন জাংকুক অফিসে যাওয়ার আগে দামি শার্ট, দামি প্যান্ট, দামি জুতা পরলো। মোট কথা একদম স্মার্ট হয়ে যেতে হবে আজ, কেননা লিজার সাথে প্রথম কথা হবে কাছাকাছি জাংকুকের। অফিসে গিয়ে জাংকুক দেখলো লিজা আজ শাড়ি পরে এসেছে। জাংকুক মেয়েটাকে দেখে তার নজর সরাতে পারছিল না। কত সুন্দর, কত স্মার্ট দেখতে লিজা, বেশ নাদুস নাদুস। যাই হোক, আজ লিজার নাম্বারটা যেভাবে হোক নিতেই হবে। মনে মনে ঠিক করলো জাংকুক, লিজাকে যেভাবে হোক পটাতে হবে। লাঞ্চ শেষ করে লিজার জন্য অপেক্ষা করছে জাংকুক। এমন সময় লিজা এসে বলল, অনেকক্ষণ অপেক্ষা করছেন মনে হচ্ছে ভাইয়া। জাংকুক রাগান্বিত কণ্ঠে বলল, আপনাকে বলেছি না কাল, আপনি আমাকে ভাইয়া বলে ডাকবেন না, আপনি আমার নাম ধরেই ডাকবেন। আর যদি ভাইয়া বলে ডাকেন তবে আর কথা বলবো না। লিজা মুচকি হেসে উত্তর দিল, ও আচ্ছা, সরি, আমার খেয়াল ছিল না। তো জাংকুক সাহেব, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। চলুন না আমরা ওই সামনের কফি শপটাতে গিয়ে বসি, দুজনে একসাথে কফি খাওয়া হবে, গল্পও হবে। লিজা বলল, আচ্ছা চলুন। দুজনে সামনের কফি শপের দিকে এগিয়ে গেল। কফি শপে বসে দুজন গল্প করে পরিচয় নেওয়ার এক পর্যায়ে জাংকুক লিজাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বিবাহিত? লিজা মুচকি হাসি দিয়ে বলল, হঠাৎ এ প্রশ্ন জানাটা কি খুব জরুরি? না, আমি এখনো কুমারী। জাংকুক মনে মনে একটু খুশি হলো। তারপর আবার লিজাকে বলল, আপনার জীবনে কি এমন কেউ নেই যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? লিজা এবার উচ্চস্বরে হেসে উঠল। আপনার প্রশ্নের উত্তর কি দেব জানি না, শুধু একটা কথাই বলি আপনাকে, আমার জীবনে স্পেশাল কেউ আসেনি কোনোদিন। জাংকুক এবার ভীষণ খুশি। মনে মনে ভাবলো, যাক, তাহলে ঠিক পথে এগোচ্ছি। এবার লিজা জাংকুককে আচমকা প্রশ্ন করে বসলো, আপনি কি বিবাহিত? লিজার প্রশ্নে জাংকুক দ্বিধায় পড়ে গেল। কি উত্তর দিবে ভাবতে ভাবতে অবশেষে বলল, বিবাহিত, কিন্তু বলতে পারেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করানো হয়েছে আমাকে। আমার স্ত্রী আমার মনের মতো হয়নি, সে ভালোবাসে কি এসব বোঝেই না। জাংকুকের কথা শুনে লিজা হেসে উঠল। আপনি এমন মেয়েকে বিয়ে করার আগে খোঁজ নেননি তার সম্পর্কে? জাংকুক ভাব নিয়ে বলল, ওই যে মা বাবার পছন্দ, নিজের সুখ পছন্দকে বিসর্জন দিয়েছি তাদের কথা চিন্তা করে। ও আচ্ছা, চিন্তা করবেন না, চলুন, এবার অফিসে দেরি হয়ে যাবে। জাংকুক লিজাকে বলল, আপনাকে একটা কথা বলবো? জি বলুন। আপনি কিন্তু দেখতে সত্যি অসম্ভব সুন্দর এবং অনেক স্মার্ট। আমি বিয়ের আগে সবসময় কল্পনা করতাম আপনার মতো কাউকে জীবন সঙ্গী করব, কিন্তু কি কপাল আমার। লিজা এবার মুচকি হেসে বলল, থাক না এসব কথা। জাংকুক এই পর্যায়ে এসে সাহস করে বলল, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা যদি দিতেন। না মানে, যদি কখনো কোনো কারণে প্রয়োজন হয়, এই আর কি। লিজার সাথে সাথে তার নাম্বারটা জাংকুককে বলল। জাংকুকও সাথে সাথে নাম্বারটা সেভ করে রাখলো। লিজার নাম্বার পেয়ে খুশিতে মন ভরে গেল জাংকুকের। আনন্দের চোটে বন্ধুকে তাড়াতাড়ি করে কল করলো জাংকুক। দোস্ত, কই তুই? এই তো অফিসে আছি। বল, কি বলবি? আজ পার্টি হবে রে পাগলা, ক্লাসের নাম্বার পেয়েছি। বলিস কি মামা, তাহলে তো আজ তুই ট্রিট দিবি আমাদের। জাংকুক খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় অফিস থেকে সোজা চলে আসবো, তোরা সবাই থাকিস। এই বলে ফোনটা কেটে দিল জাংকুক। আর মনের আনন্দে গুনগুন করে গান করতে লাগলো সে। জাংকুকের বন্ধুরা সব জানতো, কিন্তু কখনো ভুল পথে না এগোনোর জন্য কিছুই বলেনি, বরং আরো উৎসাহিত করেছে। জাংকুক অফিস থেকে বের হয়ে সোজা চলে গেল বন্ধুদের আড্ডায়। আজকে জাংকুক ওদের ট্রিট দেবে বলে কথা দিয়েছে। কথা মতো কাজ, দামি দামি লাল পানির বোতল, সঙ্গে নানা রকমের চাট। জাংকুক ওর বন্ধুদের সাথে খুব এনজয় করছে, বন্ধুদের সাথে হাসাহাসি, অনেক কিছু। এমন সময় তের কল আসলো জাংকুকের ফোনে। মেজাজ খারাপ হয়ে গেল তের কল পেয়ে। কলটা রিসিভ করে জাংকুক খেকিয়ে বলল, কল করার আর সময় পাও না তাই না? কি বলবা, তাড়াতাড়ি বলো। আজও আবেগী স্বরে বলল, আজকে বাসায় আসার সময় আমার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসতে পারবেন? কালকে শেষ হয়ে গেছে। জাংকুক বিরক্তি হয়ে বলল, আব্বাকে দিয়ে আনিয়ে নিতে পারলে না? না মানে, ওনাকে কি করে বলি, উনি তো আমার গুরুজন, ওনাকে কোনো কিছু নিয়ে আসতে বলাটা তো বিয়াদবি। ইস, আসতেছে আমার বিয়াদওয়ালি। থাক, হয়েছে, আর ন্যাকামি করতে হবে না।
আমি এখন ব্যস্ত আছি, রাখলাম। একথা বলেই জঙ্কুক ফোনটা কেটে দিল। বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হঠাৎ করে জঙ্কুকের মনে হলো লিজাকে ফেরার পথে একবার কল করবে। নাম্বার নেওয়ার পর তো আর কথাই হয়নি লিজার সাথে। জঙ্কুক বুদ্ধি করে বাসায় ফেরার পথে লিজাকে কল না করে ছোট্ট একটা মেসেজ করে দিল, যাতে ও জঙ্কুককে চিনতে পারে। অনুমতি ছাড়া কল দেওয়া মোটেও উচিত হবে না। মেসেজ পাঠানোর 5 মিনিট পর জঙ্কুকের ফোনে কল আসলো লিজার নাম্বার থেকে, কিন্তু রিসিভ না করে কেটে দিয়ে জঙ্কুক কল ব্যাক করলো। ওপাশ থেকে লিজা রিসিভ করে সালাম দিল। জঙ্কুক সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলো, যাক ভালোই হলো, আপনি খুব সহজেই আমার মেসেজে সাড়া দিলেন। আমি তো ভাবলাম এত রাতে হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই কল করে বিরক্ত করিনি। না, আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না, রাত জাগার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো পুরো মিলে গেল আমার সাথে। লিজার সাথে কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেল জঙ্কুক। এদিকে জঙ্কুক নিজেও জানে না কথা বলতে বলতে ওর ওষুধ নিয়ে আসার কথা ভুলেই গেছে। লিজার সাথে কথা বলা শেষ করে বাসায় গিয়ে জঙ্কুক দেখলো তে আজও প্রতিদিনের মতোই অপেক্ষা করছে। আজ বাইরে থেকে বন্ধুদের সাথে খেয়ে এসেছিল জঙ্কুক, তাই বাসায় গিয়ে সোজা শোয়ার ঘরে চলে গেল। তে জঙ্কুকের কাছে এসে জিজ্ঞাসা করলো, টেবিলে কি খাবার দিব নাকি বাইরে থেকে খেয়ে এসেছেন? জঙ্কুক তার মুখের দিকে না তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, আজকে বন্ধুদের সাথে বাইরে থেকে খেয়ে এসেছি। তে আর কিছু না বলে চলে গেল। সেদিন সারা রাতে ঘুমাতে পারেনি মাথা ব্যথার কারণে। আর এদিকে জঙ্কুক লিজার ভাবনায় পরম শান্তিতে ঘুমিয়েছে, একটা বারও তের কথা চিন্তাও করেনি। জঙ্কুক কতটা অবহেলা যে তেকে করছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিকে লিজার সাথে জঙ্কুকের সম্পর্ক আস্তে আস্তে খুব গাঢ় হওয়া শুরু করলো। বন্ধুত্ব থেকে রূপ নিল ভালোবাসায়। অফিসে একটু ফ্রি হলেই দুজন চলে যায় ঘুরতে। ফোনে কথা বলতে বলতে সময় কিভাবে চলে যেতে লাগলো তা টেরই পায়নি জঙ্কুক। এখন অফিস থেকে ফেরার পথে লিসার সাথে কথা বলার জন্য জঙ্কুকের আরো বেশি রাত হয় বাসায় ফিরতে। একদিন অনেক রাতে জঙ্কুক লিসার সাথে কথা বলা শেষ করে বাসায় ঢুকছে। হঠাৎ জঙ্কুককে জিজ্ঞাসা করলো, যদি রাগ না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি? জঙ্কুক আবারও বিরক্তি নিয়ে বলল, কি কথা? না মানে ইদানিং এত রাত করে বাসায় ফিরছেন, তাই মা বাবা রাগ করে। তারা মনে করতে পারে আপনি আমাকে ভালোবাসেন না, সময় দেন না, তাই এত রাত করে বাসায় ফিরবেন না। একথা শুনে মেজাজ খুব খারাপ হয়ে গেল জঙ্কুকের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে জঙ্কুক সোজা তের চুলে ধরে বলল, আমি রাত করে বাসায় ফিরবো নাকি বাসায় ফিরবো না তাতে তোর কি যায় আসে? তোকে কি কৈফিয়ত দিতে হবে? তুই কে যে তোর কাছে আমি কৈফিয়ত দিব? প্রয়োজন হলে আরো রাত করে বাসায় ফিরবো। জঙ্কুক তের চুলে এত জোরে ধরেছে যে তে চোখ বেয়ে জল ঝরছে, কিন্তু তবুও চিৎকার করছে না। কথা বলতেই তেকে সজোরে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল জঙ্কুক। সেদিন সারা রাত খুব কান্না করেছিল তে। জঙ্কুকের কিন্তু তার প্রতি কোনো মায়া কিংবা ভালোবাসা কোনোটাই ছিল না। এতটা অবহেলা করার পরও লিজার সাথে জঙ্কুকের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে লাগলো যে লিজাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না জঙ্কুকের। লিজাকে না দেখলে ভীষণ কষ্ট লাগে জঙ্কুকের। লিজা ও জঙ্কুকের প্রতি এমন ভাব দেখায় যে জঙ্কুক ছাড়া কেউ নেই তার। আস্তে আস্তে জঙ্কুকের মধ্যে লিজার প্রতি আসক্তি জন্ম নিল। সিদ্ধান্ত নিল লিজাকে বিয়ে করবে জঙ্কুক। সেদিন অফিস থেকে বের হয়ে লিজাকে কল করলো জঙ্কুক। ওপাশ থেকে লিজা কলটা রিসিভ করতেই জঙ্কুক বলল, লিজা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। লিজা হেসে বলল, হঠাৎ এমন উত্তেজিত কেন তুমি? কি হয়েছে? লিজা, আমি তোমাকে বিয়ে করতে চাই। লিজা উচ্চস্বরে হেসে উঠে বলল, তুমি কি পাগল নাকি? জঙ্কুক এবার করুণ স্বরে বলল, কেন, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো, কিন্তু ঘরে বউ থাকতে আর একটা মেয়েকে বিয়ে করতে চাও? আর আমার পক্ষে সতীনের ঘর করা সম্ভব না। জঙ্কুক তাড়াতাড়ি করে বলল, চিন্তা করছো কেন? প্রয়োজনে ওই আনস্মার্ট গাইয়া মেয়েটাকে ডিভোর্স দিব। লিজা এবার ভেঙচি কেটে বলল, আচ্ছা আগে ডিভোর্স দাও, তারপর দেখা যাবে। আচ্ছা, তুমি শিওর থাকো যে তেকে ডিভোর্স দিয়ে দিচ্ছি কিছুদিনের মধ্যেই। লিজা এবার করুণ স্বরে বলল, জঙ্কুক শোনো না, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার আম্মু না খুবই অসুস্থ, কিডনির সমস্যা, একটা অপারেশন করাতে হবে। ডাক্তার বলেছে অনেক টাকার দরকার, কিন্তু আমার কাছে এত টাকা তো নেই। আমার কিছু ভালো
লাগছে না, খুব চিন্তা হচ্ছে। মা ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। লিসার এমন কথা শুনে সত্যি খুব খারাপ লাগলো জংকুকের। লিসাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে জংকুক, তাই ওর কষ্টের কথা শুনে জংকুকের মনটা খারাপ হয়ে গেল। তারপর লিসাকে বলল, আরে এত চিন্তা করছো কেন, আমি আছি না। কত টাকা লাগবে বলো অপারেশনের জন্য? লিসা একটু ভনিতা করে বলল, না না, তুমি কেন শুধু শুধু টাকা দিবে আমার আম্মুর জন্য? আমি এমনিতেই দেখি ব্যবস্থা করতে পারি কিনা। জংকুক এবার রাগান্বিত হয়ে বলল, তোমার আম্মু কি আমার আম্মু নয়? তুমি কোনো আপত্তি করবে না, আর কয়েকদিন পর তো তুমি আমার বউই হচ্ছ, তাই আমার শাশুড়ির চিকিৎসার দায়িত্ব না হয় আমি নিলাম। লিসা জংকুকের এমন কথা শুনে আর দ্বিতীয়বার আপত্তি করলো না। লিসা বলল, আচ্ছা যাও, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। ওকে সুইটহার্ট, এখন রেস্ট নাও, আমি বাসায় গিয়ে ভেবে দেখি কি করে আপদটাকে বিদায় করা যায়। এই কথা বলেই কলটা কেটে দিয়ে জংকুক বাসার উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে ভাবতে লাগলো কি করে তেকে সরানো যায় নিজের জীবন থেকে। হঠাৎ করে জংকুকের মাথায় একটা প্ল্যান আসলো। জংকুক চিন্তা করলো, আমাকে এমন কিছু করতে হবে যাতে তে আমার জীবন থেকে এমনিতেই চলে যায়। কেননা মা বাবা কোনোদিনই তেকে ডিভোর্স দিতে দেবে না, কেননা তে তাদের কাছে মেয়ের মতো। আজ থেকে এমন কিছু করতে হবে যাতে তে নিজের থেকেই চলে যায় জংকুকের জীবন থেকে। বাসায় গিয়ে আজ তেকে ডাকলো জংকুক। তে, এই তে। তে ডাকার সাথে সাথে জংকুকের সামনে এসে বলল, জি বলেন। কয়টা ডাক দিলাম তোরে, এতক্ষণ লাগলো কেন আসতে? তে একটু ভীত হয়ে গেল, কেননা জংকুক আজকের মতো এমন ব্যবহার কোনোদিনই করেনি তের সাথে। তে ভীত স্বরে বলল, কই, আমি তো আপনার প্রথম ডাকেই চলে আসলাম। এই কথা শুনে রাগে জংকুকের মাথায় রক্ত উঠে গেল। কোনো কথা না বলে সোজা তের গালে একটা কষে চড় বসিয়ে দিল জংকুক। তোর সাহস তো কম নয়, তুই আমার মুখের ওপর কথা বলিস? এই কথা বলেই আর একটা চড়। তে খুব কাঁদছে দেখে জংকুকের এক হাত তের মুখ চেপে ধরে, যাতে পাশের রুমে মা বাবা ওর কান্নার শব্দ শুনতে না পায়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন তের উপর অমানসিক নির্যাতন করার পরও তে জীবন থেকে সরে যাচ্ছে না দেখে নতুন ফন্দি খুঁজতে লাগলো জংকুক। আর এদিকে লিসার সাথে সম্পর্ক বেশ ভালোভাবে চলতে লাগলো জংকুকের। লিসার মায়ের অপারেশনের সব টাকা জংকুক নিজে দিল লিসার হাতে। লিসা টাকা নিয়ে বলল, জংকুক, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে ঋণ বলছো কেন? তোমার মা কি আমার মা নন? জংকুক এরপর থেকে প্রায় লিসাকে নিয়ে ঘুরতে যেত, তাকে শপিং করিয়ে দিত, হবু বউ বলে কথা। আর ইদানিং লিসা মাঝে মাঝে নানা কারণ দেখিয়ে জংকুকের কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো। এদিকে থেকে সরানোর শত চেষ্টা করার পরও ব্যর্থ হলো জংকুক। আরো নানা রকম প্ল্যান করতে লাগলো। জংকুকের মাথায় হঠাৎ একটা শয়তানি বুদ্ধি হলো। তেকে তার জীবন থেকে সরাতে তের চরিত্রে দাগ লাগাতে হবে, এমন কিছু করতে হবে যেন মা বাবা তেকে ডিভোর্স দিতে আপত্তি না করে। জংকুক এইসব চিন্তা করে একটা বন্ধুকে কল করলো। দোস্ত, একটা কাজ করতে পারবি? কি কাজ বল না মামা। তোকে একটা মেয়ের নাম্বার দিব, এই নাম্বারে রাত ঠিক 1টার দিকে কল করবি, তোর মন যা চাই তাই বলবি। বলিস কি মামা, গার্লফ্রেন্ড বেশি হয়ে গেছে নাকি? ইয়ার কি বাদ দে তো, তোরে যেটা বলছি সেটা কর, তোর পরিচয় বলবি না। আর অপরিচিত ভেবে যদি কল কেটে দেয় তবে বারবার কল করবি। মোট কথা সারা রাত বিরক্তি করবি। আর নাম্বারটা যে আমি দিচ্ছি এটা বলবি না। এই বলে জংকুক লাইনটা কেটে দেয়। বন্ধুকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিল। নাম্বারটা যে তের, সেই বন্ধুটার কাছে গোপন রাখলো জংকুক, কারণ ও যদি জানে যে এই নাম্বারটা তের তাহলে হয়তো আপত্তি করবে। এই জন্য রাত 11টার দিকে বাসায় গেল জংকুক। বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে অপেক্ষা করতে লাগলো কখন তের ফোনে ওর বন্ধুর কল আসে দেখার জন্য। তে আজ জংকুকের আগে ঘুমিয়ে গেছে। রাত তখন ঠিক 1টা। এমন সময় তের ফোন বেজে উঠলো। ফোনের শব্দে তের ঘুম ভেঙে গেল। পাশে জংকুক ঘুমানোর ভান করে পড়ে থাকলো। ফোন রিসিভ করলো তে। ফোনের ওপার থেকে একজন পুরুষ কণ্ঠে বলে উঠলো, কেমন আছেন? তে চিনতে না পেরে বলল, কে বলছেন? কেউ একজন যাকে কখনো দেখেননি। তে রং নাম্বার বলে লাইনটা কেটে দিল। আবার কল আসলো তের ফোনে। তে এবার আর কলটা রিসিভ করলো না, কিন্তু বারবার তের ফোন বেজে উঠলো, বারবার রিং হচ্ছে। এবার জংকুক উঠতেই তেকে জিজ্ঞাসা করলো, কে কল করছে এত রাতে? চিনি না তো, রং নাম্বার। জংকুক এবার রেগে গিয়ে বলল, রং নাম্বারে কেউ এতবার কল করবে? কোথায় জামাই বানিয়েছিস সেটা বল আগে।
এই কথা বলেই জঙ্কুক তের চুল টেনে ধরলো। তে কেঁদে উঠে বলল, বিশ্বাস করেন আমি সত্যি জানি না কে কল করছে। আপনি বিশ্বাস না করলে আমার ফোন দেখেন, এই নাম্বার থেকে কখনো কল আসেনি কোনোদিন। তোর আর নাটক করতে হবে না, আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলেই তের উপর অমানসিকভাবে নির্যাতন শুরু করলো জঙ্কুক। তে এবার জঙ্কুকের পায়ে পড়ে কাঁদছে, কাকুতি মিনতি করছে। তে নাম্বারটা সত্যিই চেনে না। জঙ্কুক সেদিকে নজর না দিয়ে বলল, তোর মতো দুশ্চরিত্রকে আমি আজই তালাক দেব। তে এবার মাটিতে লুটিয়ে পড়ে বলল, না, আপনার পায়ে পড়ি, এ কাজ ভুলেও করবেন না। আপনার যা ইচ্ছা হয় তাই করুন, মন যা চাই তার শাস্তি দেন, কিন্তু আমাকে তালাক দিয়েন না। আমি শত অবহেলার পরও আপনার পায়ে পড়ে থাকবো সারা জীবন। একথা বলেই তে হাউমাউ করে জোরে কেঁদে উঠল। ওর কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে জঙ্কুকের বাবা মা বের হয়ে আসলো। যেভাবে সে জঙ্কুকের গালে সজোরে একটা চড় বসিয়ে দিল, আর জঙ্কুকের মা গিয়ে মাটি থেকে তেকে তুলে সোফায় বসালো। যেহব বলল, তোর এত সাহস হলো কি করে তের গায়ে হাত তোলার? জঙ্কুক এবার জোর গলায় বলল, তুমি জানো ও কি করেছে? ও একটা নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। ছি, নিষ্পাপ মেয়েটার সম্পর্কে এমন কথা বলতে তোর একটুও লজ্জা লাগলো না? জঙ্কুক একটু ভয় না পেয়ে বলল, প্রমাণ সহ আজ ধরেছি ওকে। রাতে ওর নতুন প্রেমিক কল করে, তার সাথে ও প্রতিদিন কথা বলে আমি বাসায় না থাকলে। যেভাবে তেকে প্রশ্ন করে, তে মা, জঙ্কুক যে বলছে তা কি সত্যি? তে এবার কান্না করে বলতে লাগলো, বাবা বিশ্বাস করেন, নাম্বারটা কার, কে কল করেছিল আমি কিছুই জানি না। জঙ্কুক তাকে থামিয়ে দিয়ে বলল, না জানো না, তুই সব জানিস, এখন নাটক করছিস। বাবা, তোমাদের পরিষ্কার করে একটা কথা বলে রাখি, হয়তো তে থাকবে এই বাসায়, আর না হয় আমি থাকবো। আমি দুশ্চরিত্র কারোর সাথে সংসার করতে পারবো না। এই কথা বলেই জঙ্কুক বাসার বাইরে চলে গেল। জঙ্কুকের মা বাবা দেখে সান্ত্বনা দিতে লাগলো। সারা রাত আর বাসায় যায়নি জঙ্কুক, বন্ধুদের বাসায় ছিল। পরের দিন সকালে বাসায় গিয়ে হঠাৎ দেখে তে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। জঙ্কুক আর সেদিকে গুরুত্ব না দিয়ে অফিসে চলে গেল। অফিসে গিয়ে জঙ্কুক দেখলো লিসা তার জন্য অপেক্ষা করছে। জঙ্কুককে দেখে লিসা এগিয়ে এসে বলল, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অপেক্ষা করছি। তাই নাকি? তোমার জন্য একটা সুখবর আছে। তোমার সুখবর পরে শুনবো। আমার কিছু টাকা লাগবে, আম্মুর ওষুধ কিনতে হবে, আমার কাছে টাকা নেই। তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে দাও, আমি স্যালারি পেলেই তোমাকে দিয়ে দেব। লিজা এভাবে জঙ্কুকের কাছ থেকে ধার হিসাবে অনেক টাকা নিত, কিন্তু কখনোই তা পরিশোধ করতো না। জঙ্কুকও কখনো টাকার জন্য চাপ দেয়নি লিজাকে, কেননা কয়েকদিন পর লিজা জঙ্কুকের ঘরেরই বউ হবে এটা ভেবে। সন্ধ্যায় প্রতিদিনের মতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে জঙ্কুক বাসায় ফিরে দেখলো আজ আর কেউ অপেক্ষা করছে না তার জন্য। জঙ্কুক মনে মনে ভাবলো হয়তো তের মন ভালো না, তাই রুমে শুয়ে আছে। কিন্তু রুমে গিয়ে দেখলো তে রুমেও নেই। ভাবলো হয়তো বাথরুমে গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখলো সেখানেও নেই। তারপর ভাবলো মা বাবার রুমে থাকবে হয়তো, কি জানি, যেখানে ইচ্ছে থাকুক, তাতে আমার কি। একথা বলে জঙ্কুক বাথরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পর যখন তেকে রুমে পেল না, তখন রাগে মাথাটা গরম হয়ে গেল জঙ্কুকের। এর মধ্যে জঙ্কুকের মা তাকে কিছু না বলে নিজেই খাবার বেড়ে দিচ্ছে খাবার টেবিলে। জঙ্কুক কিছুটা অবাক হলো, কিন্তু কিছু না বলে খাবার খাচ্ছিল। হঠাৎ করে জঙ্কুকের মা বলল, তে আজ সকালে ওর বাবার বাড়ি চলে গেছে। কিন্তু মায়ের মুখ থেকে কথাটা শুনে একটুও খারাপ লাগলো না জঙ্কুকের, বরং খুশিতে মনটা ভরে গেল তার। জঙ্কুক বলল, ঠিক করেছে, আমি চরিত্রহীন কারোর সাথে সংসার করতে চাই না, আর আমি খুব তাড়াতাড়ি থেকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আর তোমার জন্য সুন্দর স্মার্ট নতুন বউ নিয়ে আসবো, যে তোমার সেবা করবে তের চেয়েও বেশি। জঙ্কুকের কথা শুনে তের মা জঙ্কুকের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো, মুখে কিছু বলল না। জঙ্কুক খাওয়া শেষ করে শোয়ার রুমে গিয়ে লিজাকে কল করে খুশির খবর দিল, কিন্তু খেয়াল করলো লিজা কিন্তু উৎসাহ ছিল না তাতে। সারা রাত কথা বলে লিজার সাথে। এদিকে দিন যায় মাস যায়, তের কোনো খোঁজ খবর নেয় না জঙ্কুক। ঠিক 6 মাস পর তের ঠিকানা থেকে জঙ্কুকের কাছে একটা পার্সেল আসলো। পার্সেলটা খুলে জঙ্কুক দেখলো একটা পেপার আর সাথে একটা চিরকুট। পেপারটা ভালোভাবে খেয়াল করে দেখলো ডিভোর্স পেপার, নিচে তের সই। ডিভোর্স পেপার রেখে চিরকুটটা হাতে নিল জঙ্কুক। চিরকুটে লেখা ছিল,
নারীরা সবকিছু মেনে নিলেও নিজের চরিত্রের উপর মিথ্যা অপবাদ মেনে নিতে পারে না। আপনি যা চেয়েছিলেন আমি তাই করলাম, তাতে হয়তো আমার কষ্ট হবে অনেক, কিন্তু তবুও তো সুখে থাকবেন আপনি। অবহেলা পেয়েছি প্রায় 8টি বছর, তাতে বিন্দুমাত্র আফসোস ছিল না, কিন্তু চরিত্রে যখন দাগ লাগিয়ে দিলেন তখন আর সহ্য করতে পারিনি। আর চিন্তা করবেন না, দেনমোহরের টাকাটা আমি আপনার বিয়েতে উপহার হিসাবে দিলাম, তাই আমি নিজেই স্বইচ্ছায় আপনাকে ডিভোর্স দিলাম, যাতে দেনমোহরের টাকাটা আপনাকে না দিতে হয়। দোয়া করি আপনার নতুন জীবন সুখের হোক। চিরকুটটা পরে জঙ্কুকের এবার ভীষণ হাসি পাচ্ছে। সবকিছু যেন কেমন সহজে ঘটে যাচ্ছে, যাকে বলে মেঘ না চাইতেই বৃষ্টি। তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সাইন করে দিল জঙ্কুক। ব্যাস, ডিভোর্স হয়ে গেল। জঙ্কুক আজ খুব আনন্দিত। আজ জঙ্কুকের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এটা ভেবে লিজাকে কল করে বিস্তারিত সব খুলে বলল জঙ্কুক। জঙ্কুকের কথা শুনে লিজা বলল, ও একটু ব্যস্ত আছে ওর মাকে নিয়ে, ও পরে কথা বলবে। এই কথা বলে কলটা কেটে দিল লিজা। এভাবে দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো। বেশ কিছুদিন পর জঙ্কুক খেয়াল করলো লিজা কেমন যেন হঠাৎ করে জঙ্কুককে এড়িয়ে চলছে। আগের মতো সময় দিচ্ছে না, কথাও বলছে না ঠিক মতো, নিজের থেকে কোনো খোঁজ নেয় না, বরং জঙ্কুক কল করলে নানা অজুহাত দেখায়। ব্যাপারটা জঙ্কুকের কাছে রহস্যজনক মনে হলো। একদিন জঙ্কুক লিজাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে বলল, লিজা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, দুপুরে লাঞ্চের পর দেখা করবে আমার সাথে। এই কথা বলে অফিসের কাজে বসে পড়ল জঙ্কুক, কিন্তু কাজে মন বসলো না ওর। লিজার এমন অবহেলা মেনে নেওয়ার মতো না জঙ্কুকের কাছে। দুপুরে লাঞ্চের পর লিজার সাথে বসে আছে জঙ্কুক। জঙ্কুক বলল, লিজা, ইদানিং আমি খেয়াল করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। অ্যাভয়েড করার কারণটা জানতে পারি? আসলে তোমাকে আমি অ্যাভয়েড করছি না, আম্মু অসুস্থ, তাই মন ভালো থাকে না সব সময়। তোমার আম্মু তো আগে থেকে অসুস্থ, আগে তো এমন করতে না। আর আমাদের বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? আমি কিছুই বলতে পারছি না এই মুহূর্তে। আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের চিন্তা আপাতত বাদ। লিজার কথা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল জঙ্কুকের। তার মানে কি তুমি আমায় বিয়ে করতে চাও না? আমি কি না করেছি তোমাকে? না করতে হবে কেন? তোমার কথাতে তো এটাই স্পষ্ট। বিয়ে করব, তবে আর কিছুদিন যাক, মা ততদিনে সুস্থ হয়ে উঠুক তারপর। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। এই বলে জঙ্কুক টেবিল ছেড়ে উঠে পড়ল। তার কিছুদিন পর হঠাৎ জঙ্কুক খেয়াল করে দেখলো লিজা অফিসে বসের সাথে বাইরে লাঞ্চ করতে যাচ্ছে, ঠিক সম্পর্কের শুরুতে যেমন জঙ্কুকের সাথে যেত। ব্যাপারটা দেখে একটু খারাপ লাগছে জঙ্কুকের, কিন্তু পরে ভাবলো যেতেই পারে একটা দিন লাঞ্চ করতে। কিন্তু জঙ্কুক আস্তে আস্তে প্রতিদিন বসের সাথে আরো বেশি মিশতে দেখলো লিজাকে। বিষয়টা মেনে নেওয়ার মতো না। অফিস থেকে বের হয়ে লিজাকে জিজ্ঞাসা করলো জঙ্কুক, লিজা, বসের সাথে তুমি ইদানিং এত মিশছো কেন? লিজা একটু বিরক্তির সুরে বলল, সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? জঙ্কুক এবার রাগান্বিত হয়ে বলল, হ্যাঁ দিতে হবে, কারণ তুমি আমার হবু স্ত্রী। জঙ্কুকের কথা শুনে লিজা হেসে উঠল পৈশাচিক ভাবে। হবু স্ত্রী, কিন্তু বিয়ে তো হয়নি, তাই না? আর আমি কার সাথে মিশবো কি মিশবো না তা আমার নিশ্চয়ই তোমার কাছ থেকে জেনে নিতে হবে না। জঙ্কুক এবার রাগের মাথায় লিজাকে জোরে একটা চড় মেরে বসলো। কিন্তু একই কাণ্ড, লিজা উল্টো চড় মারলো জঙ্কুককে। তারপর লিজা বলল, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দিচ্ছিস। যা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। লিজার মুখ থেকে কথা শুনে জঙ্কুকের মাথায় আকাশ ভেঙে পড়লো। নিজের ভুল স্বীকার করে লিজাকে তাড়াতাড়ি সরি বলল জঙ্কুক। এমন ভুল আর কখনো হবে না, আরো কত কিছু। কিন্তু না, সে কিছুতেই বুঝতে চাইলো না লিজা। চলে গেল জঙ্কুকের সামনে থেকে আর বলে গেল আর যাতে কোনোদিন তার সাথে যোগাযোগ করার চেষ্টা না করে জঙ্কুক। লিজাকে সন্ধ্যা থেকে কল করছে জঙ্কুক, কিন্তু লিজার ফোন ওয়েটিং। খুব কষ্ট লাগছে জঙ্কুকের। এতক্ষণ কার সাথে কথা বলছে লিজা? তার মানে কি সত্যি বসের সাথে ওর সম্পর্ক আছে? এসব ভাবতে লাগলো জঙ্কুক। তাহলে কি আমার সাথে প্রতারণা করলো লিজা? নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো জঙ্কুকের মনে। আজকে বাসায় ফিরে রাতের খাবারটা আর খেতে ইচ্ছা করলো না জঙ্কুকের। রাত 2টা বাজে, ঘুম আসছে না চিন্তায়। জঙ্কুক আবার ডায়াল করলো লিজার নাম্বারে, কিন্তু একই, জঙ্কুকের নাম্বার লিজা ব্লক করে রেখেছে কেন? মাথা পুরো নষ্ট হয়ে গেল জঙ্কুকের। কি করবে বুঝতে পারছিল না জঙ্কুক। জঙ্কুক সকাল হওয়ার অপেক্ষায় রইল। অফিসে গিয়ে লিজাকে দেখলো ও বসের রুমে খুব হাসাহাসি করছে। দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী। কোনো কিছু না ভেবে সোজা গিয়ে বসের সামনে লিজাকে প্রশ্ন করলো জঙ্কুক,
এসব কি হচ্ছে লিজা? জঙ্কুককে দেখে বস বিরক্তি নিয়ে বলল, জঙ্কুক, তুমি আসার অনুমতি না নিয়ে আমার রুমে কোন সাহসে ঢুকছো? জঙ্কুক আকুতি করে বলল, বস, লিজা আমার হবু স্ত্রী, আর তার সাথে আপনাকে দেখে আমার মাথার ঠিক নেই। সরি বস। বস এবার লিজাকে জিজ্ঞাসা করলো, জঙ্কুক যা বলছে তা কি সত্যি? লিজা পুরো অস্বীকার করে বলল, না না, মোটেও না। ওর মতো 2 টাকার কর্মচারীকে কে বিয়ে করবে? আমি তো বিয়ে করব আপনাকে। লিজার কথা শোনার পর জঙ্কুক যে পৃথিবীতে বেঁচে আছে এটাই বিশ্বাস হচ্ছে না। বস এবার রেগে গিয়ে বলল, ইডিয়েট, যাও এখান থেকে, না হলে ঘাট ধরে বের করে দেব। আর কালকে তুমি লিজার গায়ে হাত তুলেছো, লিজা আমাকে সব বলেছে, তাই তোমাকে চাকরি থেকে অবহিত দেওয়া হলো। কাল থেকে তুমি আর অফিসে আসবে না। জঙ্কুকের সামনে পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল। ও মনে মনে ভাবলো, কি করব আমি? এ কেমন বিচার? তার মানে এতদিন মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে লিজা আমার সাথে। না, আজ কিছুই বলতে পারছে না জঙ্কুক। চুপচাপ বেরিয়ে পড়লো অফিস থেকে। চোখ দিয়ে পানি ঝরছে, বুক ফেটে যাচ্ছে তীব্র যন্ত্রণায়। বারবার মনে হচ্ছে একটাই কথা, এই পৃথিবী একটা বিশাল নাট্যমঞ্চ, যেখানে যে যত ভালো অভিনয় করতে জানে সেই ভালো থাকে। আর এই প্রথমবার জঙ্কুকের তের কথা বারবার মনে হচ্ছে। কিন্তু কি ভুলটাই না করেছে জঙ্কুক। জঙ্কুক এবার নিজের মনেই বলে চলল যে আমাকে প্রাণপণে শত অবহেলায় পাগলের মতো ভালোবেসে গেছে, তার মূল্য আমি একটুও বুঝিনি। যে আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছে প্রতিনিয়ত, তার জন্য আমি কতটাই না পাগল ছিলাম। না, আমি আজই তের কাছে গিয়ে ক্ষমা চাইবো, প্রয়োজনে ওর পা ধরবো, তবুও আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার সংসারে। এই কথা বলে তেকে আনার জন্য ওদের বাড়ির দিকে রওনা হলো জঙ্কুক। তেদের বাড়ি গিয়ে দেখলো তের বাবা মা বাইরে দাঁড়িয়ে আছে। জঙ্কুক গিয়ে সালাম দিতেই তে রেগে গিয়ে বলল, তুমি এই বাড়িতে কেন এসেছো? জঙ্কুক এবার কান্না জড়ানো কণ্ঠে বলল, বাবা, আমি তেকে নিয়ে যেতে এসেছি। তের বাবা রেগে গিয়ে বলল, খবরদার বেয়াদব, তের নাম উচ্চারণ করবে না। বাবা, আমি জানি অনেক অন্যায় করেছি আমি তের ওপর। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। তেকে একটিবার ডেকে দিন, আমার সামনে আসতে বলুন ওকে। তের বাবা এবার একটু হেসে বলল, তের বিয়ে হয়ে গেছে, তে মামার এখন খুব সুখে আছে। তোমার মতো জানোয়ারের হাত থেকে রক্ষা করেছেন সৃষ্টিকর্তা। প্রথমেও বিয়ে করতে চাইনি, কিন্তু তোমার বন্ধুর মুখ থেকে যখন তোমার চক্রান্তের সব কথা শুনতে পেরেছে, তখন ঠিকই রাজি হয়েছে বিয়েতে। কারণ তুমি যে কতটা নরপিশাচ তা সে ভালো করে বুঝতে পেরেছে। তের বাবার মুখ থেকে তের বিয়ে হয়ে যাওয়ার কথা শুনতেই বুকটা হু হু করে কেঁপে উঠল জঙ্কুকের। তে এখন অন্য কারোর ঘরে ভাবতেই মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো জঙ্কুকের। যার উপর এতদিন শুধু জঙ্কুকের অধিকার ছিল, অথচ তার উপর আজ তার কোনো অধিকার নাই। এখন অন্য আরেকজনের তার উপর অধিকার প্রতিষ্ঠিত করে নিয়েছে নিজে। সম্পর্কের অবহেলা সব অধিকার নিমেষেই কেড়ে নেয়। বিচ্ছেদ আলাদা করে দেয় দুজনকে। এই ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক, না পারা যায় সহ্য করতে, আর না পারা যায় নালিশ করতে। জঙ্কুক এবার কি করবে? কি করে নিজেকে সান্ত্বনা দেবে? তের প্রতিটা চোখের পানি জঙ্কুকের জীবনে অভিশাপ হয়ে গেছে। তের উপর যে অন্যায় করেছে জঙ্কুক, তার কর্মফল সারা জীবন ভোগ করতে হবে জঙ্কুককে। জঙ্কুক এটা ভুলে গিয়েছিল যে আনস্মার্ট, সুন্দর চেহারা এসব কিছুই না। ভালোবাসা যদি খাঁটি হয় তবে এসবের কোনো মূল্য নেই। দুই নৌকায় পা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায় হয়তো, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়া যায় না। সমুদ্র পাড়ি দিতে সবসময় এক নৌকাতেই পা রাখতে হয়, অন্যথায় ডুবে মরার সম্ভাবনা থাকে। জীবন সঙ্গী যেমনই হোক না, তাকে কখনো অবহেলা করতে নেই। নিজের যা আছে, যেমন আছে তাতেই সন্তুষ্ট থেকে সুখটাকে খুঁজে নিতে হয়। পরিশেষে কাউকে কষ্ট দেওয়ার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত। প্রকৃতির প্রতিশোধ বলে একটা ব্যাপার অবশ্যই আছে, যা থেকে কেউ রেহাই পায় না।